সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমরা গুণগত রসায়নের এর আগে 3টি এমসিকিউ ক্লাস নিয়েছি। আজকে আমাদের চতুর্থ এমসিকিউ ক্লাস। এখানে আমরা বিভিন্ন বোর্ডের বিগত 5 বছরে যে ধরনের প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোর ইন ডিটেল আলোচনা করব। এক্ষেত্রে প্রত্যেকটি এমসিকিউই বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তোমরা আগের 3টি ভিডিও যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নেবে। তো চলে যাচ্ছি আমাদের আলোচনায়। প্রথম প্রশ্ন, খেয়াল করো, এখানে একটা উদ্দীপক দেখানো হচ্ছে। 64 নম্বর প্রশ্নতে আমরা যাব। তার মানে আগে 63টি প্রশ্ন 3টি লেসনে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই সেই লেসনগুলো দেখে নেবে। যেই লেসনের যেটাতে সমস্যা আছে সেটি তোমরা মার্ক করে রাখবে প্রশ্ন দিয়ে। অর্থাৎ যদি তোমার 50 নম্বর প্রশ্নে সমস্যা থাকে তাহলে 50 লিখে মার্ক করে রাখবে। পরবর্তীতে আমরা যখন ডিসকাশন ক্লাসে যাব তখন ডিসকাশন ক্লাসে বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা যাব। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, দেখো, x+2 y+2 z+3, অর্থাৎ এগুলো কিছু ক্যাটায়ন, ধাতব আয়ন। বিকারক হিসাবে পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা হচ্ছে এবং এই 3টি ক্যাটায়নের ক্ষেত্রে পটাশিয়াম ফেরোসায়ানাইড বিকারক ব্যবহারের কারণে 3 ধরনের পদক্ষেপ পাওয়া যায়। এখন প্রথম প্রশ্নটি ছিল ওয়াই মৌলটি কি? ওয়াই মৌলটি হচ্ছে, যেহেতু বাদামি পদক্ষেপ পড়ে তাই এটি হচ্ছে কিউপ্রিক, অর্থাৎ কিউপ্রিকের সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইডের বাদামি পদক্ষেপ পড়ে। ঠিক আছে? সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর x+2 সাথে সাদা পদক্ষেপ মানে এটা হচ্ছে জিঙ্ক, আর z+3 সাথে গাঢ় নীল, তার মানে এটি হচ্ছে ফেরিক। তার মানে মূল বিক্রিয়াগুলো হচ্ছে এরকম। জিঙ্ক, প্রথমটা আমি লিখছি, জিঙ্ক +2 সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইডের বিক্রিয়া হয়। বিক্রিয়ার ফলে আমরা এখান থেকে পাই Zn2 FeCN6, এটার সাদা পদক্ষেপ। সাদা পদক্ষেপ মনে রাখা বিক্রিয়াগুলো খুবই সহজ। পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, তাহলে 4টার জন্য হচ্ছে +4। জিঙ্কের জারণ মান হচ্ছে +2, তাহলে এখানে 2টা জিঙ্ক বসবে, তাই 4টা পটাশিয়ামের পরিবর্তে 2টা জিঙ্ক এসছে। এবার দ্বিতীয়টি যদি আমরা লিখি, দ্বিতীয়টির ক্ষেত্রে জিঙ্কের জায়গায় কি হবে? দেখো, জিঙ্কের জায়গায় এখানে বাদামি পদক্ষেপ, এটা হচ্ছে কিউপ্রিকের কারণে, তাহলে এখানে Cu2 হবে, আর এটি হবে বাদামি। ঠিক আছে? জিঙ্কের জারণ মানও +2, কপারেরও জারণ মান +2, তাই একই ধরনের বিক্রিয়া হবে। তৃতীয়টির দিকে যদি আমরা তাকাই, তৃতীয়টি হচ্ছে ফেরিক। তাহলে ফেরিকের কারণে এখানে যেটা করতে পারো, KFe এভাবে লিখতে পারো, অর্থাৎ 3টা পটাশিয়াম রিপ্লেস করে একটা ফেরিক আসবে, কেননা একটা ফেরিকের জারণ মান হচ্ছে +3, তাই 3টা পটাশিয়ামকে সরাবে, প্রতিটা পটাশিয়াম +1 করে, 3টা তাহলে +3। আর এখানে হবে গাঢ় নীল পদক্ষেপ। মনে রাখবে, যদি ফেরোসায়ানাইড থাকে তাহলে ফেরিকের সাথে গাঢ় নীল হবে পদক্ষেপটা, আর যদি এখানে ফেরিসায়ানাইড থাকে তাহলে এখানে ফেরাস থাকলে গাঢ় নীল পদক্ষেপ হবে। তার মানে বিকারকে আয়রনের জারণ মান 3 আর ক্যাটায়ন হিসেবে 2 হলে তখন গাঢ় হয়, আবার বিকারকে আয়রনের জারণ মান 2 +2, ক্যাটায়নে +3 থাকলে তখন গাঢ় হয়, অর্থাৎ ফেরাস ফেরিক এই কম্বিনেশনে থাকলে গাঢ় হবে। এটি হচ্ছে মনে রাখার একটি কৌশল। এখন এখানে তাহলে তো 64 নম্বরটা হলোই। ওয়াই হচ্ছে কপার ধাতু, মৌল বলতে চাচ্ছে তারা, মৌল মানে হচ্ছে তাহলে নিউট্রাল ফর্মে লেখা হবে। 65 বলা হচ্ছে কোনটি পরিবর্তনশীল জারণ মান দেখায়? আমরা জানি আয়রনের পরিবর্তনশীল জারণ মান আছে ফেরাস, ফেরিক, আবার কপারের পরিবর্তনশীল জারণ মান আছে কিউপ্রাস, কিউপ্রিক। তার মানে ওয়াই এবং জেড। তো জিঙ্কের ক্ষেত্রে আসলে স্টেবল জারণ মান একটাই, +2, তাই এটার সঠিক উত্তর হবে ওয়াই এবং জেড।
স্থায়িত্বের ক্ষেত্রে ফেরিকের স্থায়িত্ব ফেরাস অপেক্ষা বেশি, এটি আমরা জানি। কেন বেশি? দেখো, আয়রনের মধ্যে আমার যে ইলেকট্রন বিন্যাস সেখানে আমরা দেখতে পাই সেটি এরকম: 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। তাহলে যখন ফেরাস হয় তখন আসলে কি হয়? তখন এই যে 4s2 দুইটা ইলেকট্রন চলে যায়। তাহলে 4s2 ইলেকট্রন দুটো চলে গেলে এখানে থাকে 3d6। ঠিক আছে, এই দুইটা ইলেকট্রন চলে যাবে। এখন দেখো, যখন ফেরিক হয় তখন 4s এর দুইটা ইলেকট্রন যাওয়ার পাশাপাশি 3d থেকে একটা ইলেকট্রন গিয়ে 3d5 হয়। এখন খেয়াল করো যে 3d6 স্টেবল বেশি না 3d5 স্টেবল বেশি? আমরা যদি এটাকে বক্স পদ্ধতিতে দেখাই তাহলে 3d5 মানে হচ্ছে প্রতিটা বক্সে একটা করে, অর্থাৎ সর্বাধিক অযুগ্ম অবস্থায় আছে। আর আমি যদি 3d6 অবস্থায় দেখাতে চাই তাহলে প্রথমে একটা করে দেওয়ার পর ষষ্ঠ ইলেকট্রনটা আবার প্রথমটাতে যাবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 3d6 অবস্থা যেটা, সেটার চেয়ে 3d5 স্টেবল। কেননা 3d5-এ কি আছে? প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে। তোমরা নিশ্চয়ই জানো d5 আর d10 এই দুইটার স্টেবিলিটি কি ডি উপশক্তি স্তরের মধ্যে সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 1 নম্বরটা সঠিক। 2, এক্স এবং ওয়াই এর যৌগসমূহ রঙিন হয়। এক্স হচ্ছে জিঙ্ক +2। আচ্ছা, রঙিন যৌগ কারা হয়? রঙিন যৌগ হচ্ছে যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে ডি অরবিটাল অপূর্ণ থাকে। অপূর্ণ মানে কি? অর্থাৎ D1 থেকে D9 এই ইলেকট্রন বিন্যাসের যে কোনো একটা ইলেকট্রন বিন্যাস যদি থাকে স্থিতিশীল আয়নে, তখন সেটা রঙিন যৌগ গঠন করবে। এখন এক্সের ক্ষেত্রে আমরা যেটা পাই জিঙ্ক +2, এটার যোজ্যতা স্তরে কি ছিল? 4s2 3d10 ছিল। তাহলে জিঙ্ক +2 সময় এই দুটো ইলেকট্রন চলে যাবে, তার মানে 3d10 থাকে। তাহলে দেখো 3d10 মানে কিন্তু ডি অরবিটাল পরিপূর্ণ, তার মানে এক্স কখনোই রঙিন যৌগ দেখাবে না। তার মানে দ্বিতীয় অপশনটি হয়নি। ওয়াই রঙিন যৌগ দেখায় কিনা? হ্যাঁ, ওয়াই হচ্ছে রঙিন দেখায়, এটা সত্য কথা। কারণ দেখো, ওয়াই এর ক্ষেত্রে যখন কপার +1 হয় তখন হচ্ছে নর্মালি কি ছিল? 4s1 3d10। তাহলে কপার +1 এর সময় এটা চলে যায়। আর কিন্তু যখন কপার +2 হয় তখন কি হচ্ছে? তখন কিন্তু এই একটা যাওয়ার পর 10 থেকে আরেকটা যায়, তার মানে এখানে আলটিমেটলি 3d9। তো তোমরা নিশ্চয়ই জানো যে 3d9 এটা হচ্ছে রঙিন দেখাবে, কিন্তু 3d10 সে তো রঙিন দেখাবে না। এখন কপারের ক্ষেত্রে একটি ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এরকম: কপারের +1 ধরলে সে কিন্তু রঙিন না, এটা রঙিন না, +2 গুলা রঙিন। তাহলে এটাকে কি আমরা অবস্থান্তর মৌল বলবো কিনা? আনসারটা হচ্ছে যে কপার যখন +2 অবস্থায় থাকে তখন তার যে যৌগগুলো গঠিত হয় তার সংখ্যা অনেক বেশি কপার +1-এর তুলনায়। আমি যদি সংখ্যা দিয়ে বুঝাই, ধরো কপার +2 অবস্থায় যৌগের সংখ্যা 95% আর কপার +1 অবস্থায় যৌগের সংখ্যা 5%। তাহলে এখন তুমি কাকে প্রায়োরিটি দিবা? তার +2 অবস্থাটাকে প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে +2 অবস্থাকে প্রায়োরিটি দিয়ে দেখা যায় যে যেহেতু সে অবস্থান্তর মৌল, তাই কপারকে অবস্থান্তর মৌল বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা আমি প্রাসঙ্গিকভাবে বললাম যে কপার অবস্থান্তর মৌল যে কথাটার ব্যাখ্যা। ওকে, তারপরের প্রশ্ন কি বলেছে? ওয়াই এবং জেড অবস্থান্তর ধাতু। হ্যাঁ, ওয়াই অবস্থান্তর ধাতু, এই যে ব্যাখ্যা দিয়ে ফেলেছি। আর জেড তো অবশ্যই অবস্থান্তর ধাতু, কারণ জেড এর ক্ষেত্রে কি থাকে? 4s2 3d6। তাহলে স্থিতিশীল আয়ন যেটা ফেরাস, ফেরাসের ক্ষেত্রে থাকে 3d6, ফেরিকের ক্ষেত্রে থাকে 3d5। তাহলে এই দুই ক্ষেত্রেই ডি অরবিটাল অপূর্ণ, তার মানে এটি কি? এটি একটি অবস্থান্তর ধাতু। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 এবং
3। না দুঃখিত, 1 এবং 3, সরি, 2 নম্বরটার ক্ষেত্রে তো হচ্ছে না, কারণ 2 এর তো এক্স তো রঙিন গঠন করে না, রঙিন যৌগ। 1 এবং 3 সঠিক উত্তর। এরপরের প্রশ্ন আমরা চলে যাই। এরপরের প্রশ্নটি হচ্ছে, পরীক্ষাগারে লবণ শনাক্তকরণে কোন ধরনের পরীক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়? দেখো, লবণ শনাক্ত করার জন্য আমরা এখানে কোনো বর্ণালী নীতি ইউজ করি না, শক্তির শোষণ বিকিরণ সংক্রান্ত কিছু ইউজ করা হয় না। জৈব রাসায়নিক, এখানে কোনো জৈব যৌগের ব্যবহারও আমরা করছি না, সো এটিও বাদ। ভৌত রাসায়নিক, দেখো ভৌত রাসায়নিক মানে হচ্ছে যেখানে ভৌত পরিবর্তন দেখা হয় এবং কিছু রাসায়নিক পরিবর্তন দেখা হয়। এখন এখানে ভৌত পরিবর্তন বলতে সে ধরো সলিড থেকে লিকুইড হলো কিংবা লিকুইড থেকে গ্যাস হলো, সেই ধরনের বিষয় কিন্তু আমরা এখানে দেখি না, তাহলে এটিও বাদ। তার মানে এটি বিশ্লেষণীয় হবে। এখন বিশ্লেষণীয় বলতে কি বোঝানো হচ্ছে? বিশ্লেষণীয় মানে হচ্ছে যখন কোনো একটা নির্দিষ্ট বিকারকের সাহায্যে, যেমন যেটি একটি বিকারকের সাহায্যে কোনো একটি লবণ, যেমন ধরো ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করানোর পর 3 ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে কোনো একটা অদক্ষেপ পড়তে পারে, একটা হচ্ছে বর্ণ পরিবর্তন হতে পারে, এবং আরেকটা হচ্ছে দ্রবণে কোনো গ্যাসের বুদবুদ সৃষ্টি হতে পারে। যখন কোনো দ্রবণে গ্যাস উৎপন্ন হয় তখন কিন্তু সে কি করে, একটা বুদবুদ সৃষ্টি করে, ঠিক আছে? কারণ দ্রবণের মধ্যে গ্যাস উৎপন্ন হলে সেটা দ্রবণ থেকে উপরের দিকে উঠতে চায়, ওঠার সময় একটা এই যে এখানে একটা এরকম বুদবুদ বা বাবলের মতো গঠন করে। তাহলে এই যে যখন কোনো পদার্থ বা লবণ কোনো নির্দিষ্ট বিকারকের সাথে বিক্রিয়া করে এই 3 কাহিনীর যে কোনো একটা কাহিনী হয়ে থাকে, সেটা থেকে আমরা সিদ্ধান্ত নেই যে উক্ত মূল লবণের মধ্যে কোনো নির্দিষ্ট ক্যাটায়ন কিংবা অ্যানায়ন ছিল কিনা। এই ঘটনাটাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় বিশ্লেষণ। তার মানে আমরা লবণ শনাক্ত করার ক্ষেত্রে বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে থাকি। তারপরে প্রশ্ন, নিচের কোন অরবিটাল সর্বনিম্ন শক্তি সম্পন্ন? তাহলে এক্ষেত্রে n+l এর মান থেকে বিষয়টি হিসাব করতে হবে। দেখো 3Dর জন্য n+l এর মান হচ্ছে 3+2, D এর জন্য L2, 4s হচ্ছে 4+0, 4p এর জন্য হচ্ছে 4+1, 3s এটার জন্য হচ্ছে 3+0। তাহলে যোগ করলে দেখো এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 5, তার মানে সঠিক উত্তর হচ্ছে 3s, অর্থাৎ আউফবাউ নীতি। এটি হচ্ছে কার নীতি? আউফবাউ নীতি। আউফবাউ নীতিতে কি বলা ছিল? যার n+l এর মান কম ইলেকট্রন আগে সেটিতে প্রবেশ করবে। তারপরে কি বলা ছিল? যদি দুইটি উপস্তরের n+l এর মান সমান হয় তবে যার n এর মান কম সেটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে দেখো এইখানে প্রথমে এটাতে ঢুকবে, এই 4টার মধ্যে, তারপরে ঢুকবে এটাতে। তারপরে 3D আর 4p দুইটারই দেখো 5 আর 5 হয়। তার মানে এই ক্ষেত্রে যার n এর মান কম, এই যে দেখো এখানে n এর মান হচ্ছে 3, এটার n এর মান হচ্ছে 4, তার মানে 3D আর 4p এর মধ্যে আগে ঢুকবে 3D-তে, পরে ঢুকবে 4p-তে। ঠিক আছে? এভাবে আমরা আউফবাউ নীতির মাধ্যমে আসলে যে কোনো উপস্তরে কিভাবে ইলেকট্রন প্রবেশ করে তার একটা সিকোয়েন্স সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে থাকি। ওকে, তারপরের প্রশ্ন, সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়মের ব্যতিক্রম দেখা যায় নিচের কোন মৌলটিতে? ম্যাঙ্গানিজ হচ্ছে 25, তাহলে ম্যাঙ্গানিজে আসলে কোনো ব্যতিক্রম নেই, কারণ ম্যাঙ্গানিজের লাস্টে হচ্ছে 4s2 3d5, এটি নর্মাল নিয়মই হয়, সো এটি হবে না। ব্রোমিন, এটি তো হ্যালোজেনের কোনোটাতেই ব্যতিক্রম নেই, কারণ যে কোনো হ্যালোজেনের লাস্টে থাকে কি ns2 np5, তাহলে এটা হচ্ছে 4s2 4p5, তাহলে এই দুইটার একটা তো ব্যতিক্রম দেখা যায় না। আর্সেনিক হচ্ছে 33, এটাতেও কোনো ব্যতিক্রম নেই, কারণ এটার লাস্টে হচ্ছে মোটামুটি এরকম 4s2 3d10 তারপর 4p3 33, তাই এটাতে কোনো ব্যতিক্রম নেই।
ল্যান্থানাম। মনে রাখতে হবে ল্যান্থানাম এবং তার পরবর্তী যে 14টি মৌল, দ্যাট ইজ ল্যান্থানাইট সিরিজের 14টি মৌল যেটা, এবং অ্যাক্টিনিয়ামের পরের যে 14টি মৌল থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, এই 14 দুগুণে 28টি মৌল এবং ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, এই মৌলগুলোর মধ্যে কিন্তু কি হয়, ইলেকট্রন বিন্যাসে আমরা মাঝে মাঝেই ব্যতিক্রম দেখতে পাই। তো এইগুলো এই জন্য আমাদের হিসাবের বাইরে থাকবে। ঠিক আছে, তাহলে ল্যান্থানামের পরের 14টা সিরিয়াম থেকে লুটিসিয়াম, আর অ্যাক্টিনিয়ামের পরবর্তী থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এবং ল্যান্থানাম ও অ্যাক্টিনিয়াম সহ এই টোটাল 15 দুগুণে 30টি মৌলের মধ্যে আমরা অনেক সময় কী পাই, ইলেকট্রন বিন্যাসের সাধারণ ইলেকট্রন বিন্যাস যেটা থাকে সেই ইলেকট্রন বিন্যাস থেকে ব্যতিক্রম দেখতে পাই। ঠিক আছে শিক্ষার্থীরা, সো এটির ক্ষেত্রে আমার সঠিক উত্তরটি হবে ল্যান্থানাম। ল্যান্থানাম হবে এটা সঠিক উত্তর। ওকে, এবার শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেখায়? এই ধরনের প্রশ্নগুলো কিছুটা মুখস্থবিদ্যা টাইপের, কারণ কালার কে কোনটা দেখায় এটা তো আসলে মুখস্থ ছাড়া হুট করে বলাটা কঠিন। এগুলো প্র্যাকটিসের বিষয়, কারণ বাস্তবে ল্যাবে যেই কালারটি দেখা যায় আমরা সেই কালারটির কথাই এখানে মেনশন করব। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা একটু কষ্ট করে এটা মুখস্থ করতে হবে। শিক্ষা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দেখায় কপার, ক্যালসিয়াম হচ্ছে কি ইটের মতো লাল, স্ট্রনশিয়াম হচ্ছে টকটকে লাল, বেরিয়াম হচ্ছে আপেলের সবুজ আপেলের মতো বেরিয়াম। ত্বকের ক্ষত নিরাময়ে লেজার পদ্ধতিতে কোন রশ্মি ব্যবহৃত হয়? এগুলো হচ্ছে কিছু আইআর রশ্মির ব্যবহার আছে আমাদের বইতে, সেই জিনিসগুলো মধ্যে এটা পড়ে। ত্বকের ক্ষত নিরাময় এই আইআর রশ্মির ব্যবহার দেখতে পাওয়া যায়। আইআর রশ্মির কিছু ব্যবহার তোমাদের বইয়ে আছে, এগুলো একটু কষ্ট করে মেমোরাইজ করতে হবে। মাঝে মাঝে এখান থেকে একটা অবজেক্টিভ আসে। ইউভি রশ্মি তো হবে না, জাল টাকার ক্ষেত্রে ইউজ হয়। গামা রশ্মির ব্যবহার আসলে সিলেবাসে নেই। এক্স রশ্মিটাও হচ্ছে হাড়ের কোনো ফ্র্যাকচার হলে সেটা সাধারণত আমরা এক্স রে করে থাকি, এটার ভেদন ক্ষমতা খুবই বেশি, গামা রশ্মির ভেদন ক্ষমতা আরও বেশি। সো গামাটা খুবই ক্ষতিকর, এক্স রেও ক্ষতিকর, কিন্তু হাড়ের মধ্যে যদি এক্স রশ্মি তোমরা ইনপুট দাও তাহলে হাড়ের মধ্যে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু ব্রেনে এক্স রে করাটা ঠিক না, কারণ ব্রেনের মধ্যে এক্স রে করলে সেই ব্রেনের আশপাশের সেলগুলো নষ্ট হয়ে যায়। সোডিয়াম সালফেট দশাণু পানি এর দ্রাব্যতা 33 ডিগ্রি পর্যন্ত বাড়ার পর কমে যায়। এর কারণ হচ্ছে এটা 32 লেখা আছে অনেকগুলো বইতেই, কারণ এই 32 ডিগ্রিতে এসে সে তার এই যে 10 মোল পানি আছে যেটাকে বলা হয় শোধক ক্যালাসযুক্ত যৌগ, সেই শোধক ক্যালাসের 10 মোল পানিকে সে ছেড়ে দেয়। আচ্ছা, এখন এই কথাটা একটু বুঝতে হবে, শোধক ক্যালাস মানে কি? শোধক শব্দটার অর্থ হচ্ছে সযোগ উদক, এটাকে বলা হয় শোধক। স মানে নিজ, উদক মানে হচ্ছে পানি, তার মানে শোধক ক্যালাস মানে হচ্ছে নিজস্ব পানি। তাহলে এই 32 ডিগ্রি তাপমাত্রার পরে সে তার নিজস্ব সবগুলো পানিকে ছেড়ে দেয়। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখি প্রশ্নে কি বলেছে। ওই তাপমাত্রায় শোধক লবণটি অনার্দ্র হয়। হ্যাঁ, অনার্দ্র মানে তার যেই পানির অণুগুলো ছিল সেগুলো সে বের করে দেয়। এই তাপমাত্রায় লবণটির উদ্দায়িতা ধর্ম পায় না। এখানে উদ্দায়িতার কোনো ফ্যাক্টর না, তার নিজস্ব লবণ পানির অণুগুলোকে সে ছেড়ে দেয় এই তাপমাত্রায়। পরবর্তীতে সে আর পানির মধ্যে দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি খুব একটা দেখায় না। লবণটি ওই তাপমাত্রায় গলনাঙ্কে পৌঁছায় না, গলনাঙ্কে পৌঁছানোর এখানে কোনো ফ্যাক্টর নেই। ঠিক আছে, তার মানে এটা সঠিক হতো শুধু 1 নাম্বারটা। ওকে, গলনাঙ্ক হবে না আর উদ্দায়িতাও হবে না, সে অনার্দ্র হয় মানে তার পানিগুলোকে সে ছেড়ে দেয়। হ্যাঁ, এই যে 1 নাম্বারটা। সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে সোডিয়াম আয়ন যোগ করলে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাদা পদক্ষেপ পড়ে, যেটা দিয়ে সোডিয়াম আয়ন শনাক্ত করা যায়। ঠিক আছে, যেমন সোডিয়াম আয়নের সাথে আমি যখন পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করি তখন সেখানে পটাশিয়ামকে রিপ্লেস করে সোডিয়াম আয়নটা এখানে কি হয়, যুক্ত হয়।
খুবই সহজ বিক্রিয়া। Na2H2, একটু নিচে লিখি, উপরে লিখি, হ্যাঁ, Na2H2Sb2O7। এটার নামই হচ্ছে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, যেটা কি করে সাদা অদক্ষেপ ফেলে, যেটার মাধ্যমে সোডিয়াম আয়ন শনাক্ত করা যায়। খেয়াল করো এখানে অ্যান্টিমনি হচ্ছে Sb, ওকে, এটাকে অ্যান্টিমনি বলে, আর এটা তো সোডিয়াম, তো এখান থেকে আসছে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, যেমন তোমার পাইরো সালফিউরিক অ্যাসিড H2S2O7, এটাকে বলে পাইরো সালফিউরিক অ্যাসিড। সিমিলারলি এখানেও তোমার অ্যান্টিমনিক অ্যাসিডের মধ্যে অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড যুক্ত হওয়ার পরে এটাকে পাইরো অ্যান্টিমোনেট এভাবে বলা হয়ে থাকে। এটার জারণ মানের দিক থেকে যদি তুমি চিন্তা করো, তাহলে জারণ মানগুলো চাইলে বের করা যায়। যেমন খেয়াল করো, আমি জারণ মানগুলো বের করতে চাই, সোডিয়ামের হচ্ছে 2টার জন্য +2, হাইড্রোজেন 2টার জন্য +2, অক্সাইড 7টার জন্য -14, তাহলে অ্যান্টিমনি 2টার জন্য -10। তার মানে প্রতিটা অ্যান্টিমনি হচ্ছে -5 করে, +10, দুঃখিত, +10। তার মানে প্রতিটা অ্যান্টিমনি হচ্ছে +5 করে। এভাবে আমরা অ্যান্টিমনির জারণ মান এখানে বের করতে পারি। কখনো কখনো এটি কিন্তু পরীক্ষায় আসে। এর পরের প্রশ্ন ছিল জিরকোনিয়ামের ইলেকট্রন বিন্যাস। জিরকোনিয়াম এটা একটা আরবি নাম থেকে এসছে, এটা হচ্ছে 40, তোমরা নিশ্চয়ই জানো। জিরকোনিয়াম হচ্ছে 40। তো এটা তো সহজ, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6। তাহলে এখানে হলো 36, 3 3 4 3 4 5, তাহলে 5s2, 4d2। এখানে খেয়াল করো এই পর্যন্ত যে ইলেকট্রন বিন্যাসটা এইটা এবং এইটা, এই অংশটা হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসের অনুরূপ। তাই এখানে তারা যে কাজটা করেছে দেখো, থার্ড ব্র্যাকেট দিয়ে ক্রিপ্টন লিখেছে। যখন কোনো ইলেকট্রন বিন্যাসে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো একটি মৌলকে লেখা হয়, তখন বুঝতে হবে ওই পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা ওই ধাতুর বা ওই মৌলের। অর্থাৎ জিরকোনিয়ামের ক্রিপ্টন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস সেম, তারপরে 5s2, 4d2 হবে। তোরা 5s2, 4d2টাকেই ছোট থেকে বড় এই ফরম্যাটে লিখেছে, অর্থাৎ 4d2, 5s2 এভাবে লিখেছে। এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই, সিম্পল আহ্বায়ক নীতি অনুযায়ী এখানে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। পরবর্তীতে অবশ্য হুন্ডে নীতিতে বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করে। নিচের কোনটির শক্তির মান সর্বোচ্চ, যার n+l এর মান বেশি? এটা একটু আগে এরকম একটা দেখেছি, যেমন 3Dর ক্ষেত্রে হচ্ছে 3+2, তার মানে 5, 5s এর ক্ষেত্রে 5+0, 5, 4pর ক্ষেত্রে 4+1, 5, 4Dর ক্ষেত্রে 4+2, 6। তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ, এটা 1। পরের প্রত্যেকটা 5, এক্ষেত্রে সবার আগে ঢুকবে যার n এর মান ছোট, তাহলে এটাতে ঢুকবে, তারপরে এটাতে ঢুকবে, তারপরে এটাতে ঢুকবে। ঠিক আছে, এভাবে আমার আহ্বায়ক নীতির মাধ্যমে সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন শক্তি সেটি বের করা যায়। 1 অ্যাংস্ট্রনে হচ্ছে 10⁻⁻10 মিটার। যদি সেন্টিমিটারের কনসেপ্টে বলি তাহলে হবে 10⁻⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, খুবই সহজ, এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এখানে সেন্টিমিটার চেয়েছে, তাই 10⁻⁻8 সেন্টিমিটার হবে। ওকে, এবার আমরা পরবর্তীটাতে চলে যাই। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.63 × 10⁻34 জুল সেকেন্ড, অথবা 6.626 × 10⁻27 আর্গ সেকেন্ড। 626কেই সংক্ষেপে 63 লেখা হয়েছে, কারণ ওই যে 2-এর পরে 5 বা 5-এর উপরে সংখ্যা থাকলে আগের সংখ্যাতে 1 যোগ করে এটাকে 3 লেখা হয়েছে। আর মনে রাখবা, আর্গ হচ্ছে সিজিএস একক, কার? শক্তি বা কাজের সিজিএস একক।
আর আর্গ এবং জুলের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 জুল সমান 10⁷ আর্গ। তাহলে এখানে মানটা জুল সেকেন্ডে ঠিক আছে। কতে যেটা দেওয়া ছিল সেটা 10⁻27 জুল সেকেন্ড লিখেছে, তাই ভুল হয়েছে। এটা কিন্তু আসলে আর্গ সেকেন্ড হলে ক নাম্বারটা ঠিক থাকতো। ঠিক আছে, কারণ তুমি দেখো গকে 10⁷ দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে কয়ের মানটা আসে, সেক্ষেত্রে অবশ্যই জুলের জায়গায় আর্গ লিখতে হতো। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। ক্যালসিয়াম শিক্ষা পরীক্ষায় কোন কালার দেখায়? লাল। লালের একটা অপশনই আছে, এটা লালই হবে। 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? দ্রাব্যতা বলতে প্রতি 100 গ্রাম দ্রাবকে। খেয়াল করো 50 গ্রামের মধ্যে আছে 5 গ্রাম, তার মানে কি 45 গ্রাম হচ্ছে দ্রাবক, 5 গ্রাম হচ্ছে দ্রব। তাহলে 45 গ্রাম দ্রাবকে দ্রব হচ্ছে 5 গ্রাম। সুতরাং 100 গ্রাম দ্রাবকে দ্রব হচ্ছে 5 × 100 / 45 গ্রাম। তাহলে এটা 100/9 মানে হচ্ছে 11.11। এটা অনেকে যে ভুলটা করবে 50-এ 5 মানে 100-তে 10, না 100-তে 10 এইভাবে না, কারণ এখানে দ্রবণ কথাটা বলা আছে। তাহলে দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। তার মানে 5 গ্রাম যেহেতু দ্রব, তাহলে 50 - 5 বা 45 গ্রাম হচ্ছে দ্রাবক। 80 নম্বরে দেখো বামার সিরিজে N2 3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা আসলে একটা অঙ্ক। তাহলে অঙ্কটার জন্য সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 1/λ = RH 1/n1² - 1/n2² × z²। প্রশ্নে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সেটা আমরা হাইড্রোজেন ধরে নিব। হাইড্রোজেনের z এর মান হচ্ছে 1, তাহলে RH এর মান হচ্ছে 109,678 পার সেন্টিমিটার। বামারের কারণে n1 এর মান হবে 2, কারণ আমরা জানি বামার মানে হচ্ছে দ্বিতীয় সিরিজ, আর n2 দেওয়া আছে 3, z² হচ্ছে 1²। ঠিক আছে, এবার এগুলোকে যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে সঠিক উত্তরটি পেয়ে যাবে। উত্তরটা প্রশ্নে সেন্টিমিটারে দেওয়া আছে, যদি মিটারে দেওয়া থাকতো তাহলে এখানে 00 দিতে হতো। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কিন্তু প্রথমে যে মানটা পাবে সেটা 1/λ মান, কিন্তু লাগবে তোমার বের করা ল্যামডা, তার মানে প্রাপ্ত মানটাকে আবার 1/ করতে হবে। তৃতীয় শক্তি স্তরে MV এর মান কত? এটি তো খুব সহজ প্রশ্ন। MVR = NH/2π। তাহলে n এর মান 3, তার মানে 3h/2π। মাঝে মাঝে এরকম কিছু সহজ প্রশ্ন দিয়ে দেয়, এটা কিন্তু তোমাদের জন্য সুবিধা। অনেকে অবশ্য কনফিউজড হয়ে যায় যে আসলে কি এত সহজ প্রশ্ন দেয়? হ্যাঁ, দিতে পারে। সো সহজ কঠিন মিক্স করেই প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। এরপরের প্রশ্নটা ছিল 4D XY অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? এক্ষেত্রে n এর মান 4 হবে, তাহলে প্রথমটা বাদ। দ্বিতীয়টাতে n এর মান 4 দেওয়া আছে, ডি এর জন্য l এর মান 2, সেটি ঠিক আছে। এখন m এর মান অ্যাকচুয়ালি দেখো এটা নিয়ে XY, তো এটা নিয়ে আসলে দুই ধরনের বক্তব্য আছে। এখন আমরা সঠিক উত্তরগুলো থেকে আনসারটা দেওয়ার চেষ্টা করি। দেখো এটা হবে না, 1 2 3 এটাও হবে না। এখানে 2 3 বলা আছে, আর একটাতে দেওয়া আছে 2। এখন এইটা নিয়ে আসলে বক্তব্য কয়েক রকমের আছে। এটা যদিও এখানে 2 দাগানো হয়েছে, কিন্তু dz² আবার কোনো কোনো বইতে m এর মান 0 লেখে dz² এর জন্য। হ্যাঁ, তাইলে তোমার এখানে dxy এর জন্য তো 0 হওয়ার উচিত না। যাই হোক, এগুলো কিছুটা বিব্রতকর প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় দেওয়া ঠিক না, আর দিলেও এইভাবে অপশন দেওয়া উচিত না, তাহলে স্টুডেন্টরা কিন্তু কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, এখন সেক্ষেত্রে আমি যদি dz² আমি 2 ধরি, তাহলে তো সেই হিসেবে 3 নাম্বারটা সঠিক উত্তর হয়, কিন্তু 3 নাম্বারটা তো কোনো অপশনে নাই। তো যেহেতু কোনো অপশনে নাই 3 নাম্বারটা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে বাদ দিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা একটা কাজ করি, বাদ দিয়ে দিই। এটাকে বাদ দিয়ে
এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে বাদ দিয়ে আমরা এটাকে সঠিক উত্তর হিসেবে ফিক্স করি। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, তারপরের প্রশ্ন, রেখা বর্ণালীতে কোন মৌলের তরঙ্গদৈর্ঘ্য 590 ন্যানোমিটার হলে মৌলটি কি? দেখো এই প্রশ্নটি আমি আজকে আরেকটি ভিডিওতে আলোচনা করেছি যে সোডিয়ামের জন্য বিকিরণ বর্ণালী পাওয়া যায় রেখা বর্ণালীতে 590। বিকিরণ বর্ণালী হচ্ছে এক ধরনের রেখা বর্ণালী। রেখা বর্ণালী আবার আরেক নাম হচ্ছে পারমাণবিক বর্ণালী। যেহেতু এটি পরমাণু থেকে পাওয়া যায় তাই একে পারমাণবিক বর্ণালীও বলা হয়ে থাকে। নেসলার দ্রবণ কি? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। এটি নিয়ে আমরা এর আগের একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, ভিডিওগুলো দেখে নিও। নেসলার দ্রবণের সাহায্যে কিভাবে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায় সেটি আমরা সেখানে আলোচনা করেছিলাম। একটি লবণের দ্রাব্যতা 25 হলে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবের ভর কত? এটি একটু ট্রিকি কোশ্চেন। দ্রাব্যতা 25, তার মানে দ্রবণের ভর হচ্ছে 100 প্লাস 25 হচ্ছে দ্রবণের ভর। তাহলে 125 গ্রাম দ্রবণে দ্রব হচ্ছে 25, সুতরাং 50 গ্রাম দ্রবণে দ্রব হচ্ছে 25 ইন্টু 50 ডিভাইডেড বাই 125, তার মানে এটা আসে কত? 10। এটা সঠিক উত্তর হচ্ছে 10। ঠিক আছে, এগুলো ভুল করা যাবে না। এখানে দ্রবণ মানে দ্রাবক যোগ দ্রব, যেহেতু এখানে দ্রাব্যতা 25 বলেছে তাই দ্রবণের ভর হবে 100 যোগ 25 বা 125। ওকে, এইবার আমরা ফরওয়ার্ড হই। উদ্দীপক থেকে প্রশ্ন এখানে দেখি, কিউ মৌলের সর্বশেষ অরবিটালের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কত? আচ্ছা, এখন আমরা দেখি এটা কিউ হচ্ছে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় গ্রুপের। তাহলে চতুর্থ পর্যায় মানে তার সর্বশেষে 4 থাকবে, দ্বিতীয় গ্রুপ মানে তাহলে 4s2 হবে। এই চতুর্থ মানে 4 আর দ্বিতীয় গ্রুপের জন্য থাকে s2। তাহলে আমার এই যৌগটাকে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের বাইরে 4s2 থাকে। এখন এখানে জানতে চাচ্ছে সর্বশেষ অরবিটালে দ্যাট ইজ 4s এ চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কত। তাহলে এটার জন্য L0, s এর জন্য L0 হলে m কত হয়? 0 হয়। ঠিক আছে, দেখেছো কিভাবে বের করেছি? L এর মান 0 s এর জন্য, আবার L0 হলে m এর তো আর কোনো মান হওয়ার সম্ভাবনা নাই, একটাই মান, সেটা m হচ্ছে 0। উদ্দীপকের সকল মৌল শিখা পরীক্ষা বর্ণ দেখায় না। সকল মৌল তার মানে তো আমাকে আগে সবগুলো বের করতে হবে। তাহলে আমরা দেখি x হচ্ছে x কে 3s1 তার মানে সোডিয়াম, y হচ্ছে 3s2 মানে ম্যাগনেসিয়াম, p হচ্ছে পটাশিয়াম, q হচ্ছে ক্যালসিয়াম। সোডিয়াম সোনালী হলুদ বর্ণ দেখায়, পটাশিয়াম বেগুনি কালার দেখায়, ক্যালসিয়াম ইটের মতো লাল দেখায়, কিন্তু ম্যাগনেসিয়াম বর্ণ দেখায় না। ঠিক আছে, আমরা জানি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার বাইরে কি থাকে? 3s2 থাকে। তো 3s2টা মোটামুটি কি s এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাই এখানে sটা কি স্টেবল। স্টেবল হওয়ার কারণে একটি ব্যাখ্যা দেওয়া হয় যে s এর ইলেকট্রনকে উত্তেজিত করা যায় না, তাই ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কালার দেখায় না। মনে রাখতে হবে ইলেকট্রন যখন উত্তেজিত হয়ে উপরে উঠবে তখনই তার শক্তি বিকিরণের প্রসঙ্গ আসবে। যদি সে উপরে না উঠে তাহলে বিকিরণের প্রসঙ্গ আসবে না। তার মানে 1 নম্বর কথাটা সঠিক, যেহেতু ম্যাগনেসিয়াম দেখায় না। কিউ মৌল শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট, ক্যালসিয়াম শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়। হ্যাঁ, এক্ষেত্রে অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করলে ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ পড়ে। অর্থাৎ এটার সাথে তুমি যদি অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করো, CO এই, হ্যাঁ, আর এখানে হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম মানে এখানে একটা অ্যামোনিয়াম আয়ন দিতে হবে। হ্যাঁ, এখানে একটা অ্যামোনিয়াম আয়ন। এটা আসলে এখানে এইভাবে অনেকে দেখায়, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এইভাবে আবার কেউ কেউ দেখান। হ্যাঁ,
আর তুমি যদি এটাকে সংক্ষেপে দেখাতে চাও তাহলে একবারে আমরা লিখতে পারি, একবারে সংক্ষেপে, সংক্ষেপে বলতে একবারে ছোট করে যদি আমরা দেখাই তাহলে NH4, হ্যাঁ, আর হচ্ছে C2O4। এটি হচ্ছে সংক্ষিপ্তভাবে অ্যামোনিয়াম অক্সালেটকে দেখানো, তাহলে আর ঘাটনিকভাবে দেখানোর প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে এই অ্যামোনিয়াম আয়নের জারণ মান হচ্ছে +1, তাহলে দুইটার জন্য কত +2, আর ক্যালসিয়াম একটার জন্যই কত +2। তাহলে ক্যালসিয়াম এটাকে রিপ্লেস করবে করে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করবে। এইভাবে এখানে একটা সাদা অদক্ষেপ পাওয়া যায়। ঠিক আছে, এই যে সাদা অদক্ষেপ পাওয়া যায় সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে দ্রবণে ক্যালসিয়াম আয়ন ছিল। যদি দ্রবণে ক্যালসিয়াম আয়ন না থাকে তাহলে কিন্তু এই সাদা অদক্ষেপটি পাওয়া যাবে না। তো ঠিক আছে, আমার মনে হয় এটিও বোঝা গেল। দেখো এটি খুব কঠিন একটি প্রশ্ন, এই সেন্সে কঠিন যেটা চিন্তা করতে হবে, অনেকটা সময় লাগবে। তো যে ধরনের প্রশ্নগুলো একটু কঠিন সেগুলো চেষ্টা করবে শেষে দেওয়ার জন্য, কারণ 25টা অবজেক্টিভের জন্য 25 নাম্বার থাকে, তো সময় বেশি নষ্ট করা যাবে না যে কোনো একটা নির্দিষ্ট উদ্দীপকের জন্য, অবজেক্টিভের কোনো একটা নির্দিষ্ট উদ্দীপকের প্রশ্নের জন্য। ওয়াই এর হাইড্রোক্সাইড, ওয়াইকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইড অপেক্ষা এক্সের হাইড্রোক্সাইড দুর্বল। অর্থাৎ বলতে চাচ্ছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকত্ব বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা। এটি ভুল কথা। এটি শর্টকাটে মনে রাখার টেকনিক হচ্ছে এস ব্লকের হাইড্রোক্সাইডগুলোর ক্ষেত্রে বা পি ব্লকের হাইড্রোক্সাইডগুলোর ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়নের সংখ্যা যত কম থাকবে সেটি তত শক্তিশালী বা সে তত বেশি হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এখানে হাইড্রোক্সিল আয়ন আছে একটি, এখানে হাইড্রোক্সিল আয়ন আছে দুইটি, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি শক্তিশালী। এই কথাটি ভুল। ঠিক আছে, ব্যতিক্রম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে যদিও একটি হাইড্রোক্সিল আয়ন আছে বাট এটি দুর্বল। ঠিক আছে, তো এটি ছাড়া, এটি শুধু দুর্বল, এটি ছাড়া আবারও বলছি এস বা পি ব্লকের ধাতুর সমন্বয়ে ঘটিত হাইড্রোক্সাইডগুলোর মধ্যে OH এর সংখ্যা যত কম তার শক্তি তত বেশি, তার মানে এই দুইটার মধ্যে এটা বেশি শক্তিশালী। একইভাবে আমি যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখো এখানে 3টা আছে, এখানে 2টা আছে, তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কম শক্তিশালী। এভাবে আমরা শক্তিমাত্রার বিষয়টি ব্যাখ্যা করতে পারি। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। ওকে, এবার আমরা ফরওয়ার্ড হই। বিভাজন ক্রোমাটোগ্রাফি, বিভাজন ক্রোমাটোগ্রাফির উদাহরণ কোনটা? টিএলসি না, টিএলসিতে হচ্ছে কি মনে রাখতে হবে, বিভাজন ক্রোমাটোগ্রাফিতে স্থির দশাটা হচ্ছে তরল, স্থির দশা হবে তরল, কিন্তু পাতলা স্তরে স্থির দশা হচ্ছে সলিড। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা তরল হতে পারে, পেপার ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা হচ্ছে পেপারে রক্ষিত পানি, তার মানে সেটা তরল। এই দুইটা হচ্ছে সঠিক উত্তর। আর যখন স্থির দশা কঠিন হয় তখন সেটাকে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি বলে, অধিশোষণ বা পরিশোষণ ক্রোমাটোগ্রাফি বলা হয় স্থির দশা কঠিন হলে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে অধিশোষণ আর পরিশোষণ এই কথাগুলো মানে আমাদের বইগুলোতে যেটা করেছে যে বাংলাটা করতে গিয়ে কোনো বইতে অধিশোষণ লিখেছে, কোনো বইতে পরিশোষণ লিখেছে, কিন্তু ইংরেজিটা মনে রাখবা সেম। ইংরেজিটা সেম। আমি একটু লিখে দেখাই তোমাদের যাতে মনে থাকে। সেটি হচ্ছে, একটি হলো অ্যাডজর্পশন, উদাহরণসহ দেখাই। যেমন একটা বস্তুর গায়ে যখন আরেকটা বস্তু লেগে থাকে, যেমন দেখো এই যে এই বস্তুগুলো লেগে আছে, জাস্ট লেগে আছে, এই ঘটনাটাকে বলা হয় অ্যাডজর্পশন। এক্ষেত্রে একটা দুর্বল বন্ধন তৈরি হয় এই দুইটার মধ্যে। এটার বাংলা কোনো বইতে লিখেছে অধিশোষণ, অনেকগুলো বইতেই লিখেছে পরিশোষণ। আচ্ছা, আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে
একটা বস্তুর ভিতরে যদি আরেকটা বস্তু ইন করে, এই যে যেমন ধরো এই যে ইন করতেছে, ঢুকে যাচ্ছে, সেইটাকে বলা হয় অ্যাবজর্পশন, যেটার বাংলা হচ্ছে শোষণ। বাংলা বাস্তব উদাহরণ দেই, যেমন তোমার স্পঞ্জের কোনো বল পানিতে দিলে সেটা ভারী হয়ে যায়। কেন? কারণ স্পঞ্জের বলটি পানিতে দেওয়ার পর পানি সে শোষণ করে। কিংবা ধরো তোমার চোষ কাগজ পানিতে কি হয়, পানি শোষণ করে, তার মানে চোষ কাগজের ভিতরে পানির অণুগুলো ঢুকে যায়, তাই সে ভিজে যায়। তোমার টেবিল চেয়ারের মধ্যে বালি পড়ে থাকে, এটা হচ্ছে অধিশোষণের উদাহরণ, কারণ টেবিল কিংবা চেয়ারের সারফেসে বালির কণাগুলো দুর্বল বন্ধনে আবদ্ধ থাকে। ঠিক আছে, তাই সেটাকে অ্যাডজর্পশন বলা হয়। এখন স্থির দশাটা যখন ক্রোমাটোগ্রাফিতে সলিড হয়, তখন যেটা হয় যে স্থির দশা, যেমন ধরো এটা স্থির দশা, এটার গায়ের মধ্যে দ্রবের কণাগুলো লেগে থাকে। ওকে, এটাকে অধিশোষণ বা পরিশোষণ বলা হচ্ছে। আর স্থির দশাটা যদি লিকুইড হয়, তখন কি হয়, দ্রবের কণাগুলো স্থির দশার মধ্যে একটা নির্দিষ্ট হারে দ্রবীভূত হয়। এক্ষেত্রে সে চলমান দশার মধ্যেও কিছুটা থাকে, সে স্থির দশার মধ্যেও কিছুটা দ্রবীভূত হয়। তাহলে এই যে পদার্থটার দুই দিকে বিভাজন ঘটে গেল, তাই এটাকে বলা হয় বিভাজন ক্রোমাটোগ্রাফি। তাহলে বিভাজন ক্রোমাটোগ্রাফি কখন বলবো? যখন আমার পদার্থটা স্থির দশাটা লিকুইড হবে, সেই ক্ষেত্রে আমরা বিভাজন ক্রোমাটোগ্রাফি এই কথাটা বলবো। ওকে, এবার দেখি তার আগে কি প্রশ্নটা ছিল। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন আছে, উদ্দীপকের আলোকে 89-90 উত্তর দাও। উদ্দীপকের ধাপ 1-এর পদক্ষেপ কি? আচ্ছা, ধাপ 1 কি ছিল? সাদা পদক্ষেপ পড়ে যা অতিরিক্ত বিকারকে দ্রবীভূত হয়। ধাপ 2 হচ্ছে H2S চালনা করলে পদক্ষেপ আবার ফিরে আসে। আচ্ছা, ধাপ 2 এর পর্যবেক্ষণ অনুসারে নিশ্চিত ধাতব আয়ন কোনটি? দেখো, এখানে এটা কিন্তু দুইটা প্রশ্ন থেকে আনসারটা দিতে হবে। এখানে জিঙ্ক আয়ন কেন লেখা হয়েছে সঠিক উত্তর, কারণ জিঙ্ক আয়নের সাথে H2S বিক্রিয়া করলে জিঙ্ক সালফাইডের পদক্ষেপ পড়ে। তার মানে জিঙ্কের লবণের দ্রবণে যখন আমি ক্ষার ইউজ করতেছি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন কি হয়, যেমন জিঙ্কের লবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ পড়ে। বিষয়টা এরকম। হ্যাঁ, এটি সব বইতে এই বিক্রিয়াটি লেখা নাই। তার মানে ক্ষার দ্রবণ, দেখো এখানে শুধু বলা হয়েছে কি ক্ষার দ্রবণ, তুমি চিত্রের দিকে তাকাও, ক্ষার দ্রবণ বলা হয়েছে, তারা কিন্তু ফিক্স করে বলেও দেয়নি কোন ক্ষারটি। তাহলে শিক্ষার্থীরা, যখন আমার কোনো পরীক্ষায় স্পেসিফিকভাবে ক্ষার নামটা বলা থাকে না, তখন তুমি কোনটা ধরে নিবে? এক্ষেত্রে মনে রাখবে, সেই আমরা ক্ষার হিসাবে সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটাই বিবেচনায় নিয়ে থাকি নর্মাল ক্ষার হিসাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে জিঙ্ক আয়নের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে দেখতে পাই জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ পড়ে। ওকে, এরপরে বলা হয়েছে কি, যে অতিরিক্ত বিকারকে দ্রবীভূত হয়। তার মানে আমি যদি, আচ্ছা তাহলে আমি একটু বিক্রিয়াগুলো আলাদাভাবে দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা স্টেপ বাই স্টেপ। তার মানে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড অল্প দিব, পদক্ষেপ পড়বে, আরো অতিরিক্ত যখন দিব তখন দ্রবীভূত হবে, পরে আবার H2S দিতে হবে। হ্যাঁ, একটু জটিল কথাবার্তা। আচ্ছা, দেখি সহজ করা যায় কিনা। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, প্রথমে জিঙ্ক, একটু অন্য কালার ইউজ করি, জিঙ্ক আয়ন আছে দ্রবণে, এটা AQ লিখতে পারো, অ্যাকোয়াস সলিউশন। সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার কারণে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ হবে, সাদা পদক্ষেপ। আর এছাড়া সোডিয়াম আয়নটা এখানে আলাদা হয়ে যাবে, এটা তুমি দেখাইলেও পারো, না দেখালেও সমস্যা নেই, কারণ এটা আমার মূল আলোচনার অংশ না। আচ্ছা,
সমতা করতে পারো, এখানে একটা 2 দিতে পারো, এখানে একটা 2 দিলে এখানে একটা 2 দিতে হবে, সমতাটা এখানে ম্যান্ডেটরি না। তারপরে বলেছিল যে অতিরিক্ত বিকারক যোগ করা, তার মানে কি এই জিনিসটাই যোগ করতে হবে। তাহলে এটা যখন অতিরিক্ত যোগ করবা তখন উৎপন্ন হবে সোডিয়াম জিঙ্কেট, Na2ZnO2, এটাকে বলা হয় সোডিয়াম জিঙ্কেট। নামটা লিখি, সোডিয়াম জিঙ্কেট। এটা দ্রবণীয় হয়ে যাবে, অর্থাৎ অদক্ষেপটা দ্রবণীয় হয়ে যাবে। এখানে জারণ মান দেখো, অক্সিজেনের দুইটার জন্য -4, সোডিয়াম দুইটার জন্য +2, তাহলে জিঙ্কের একটার জন্য +2, সব কিছু মিলে যাচ্ছে। এখন বলেছে যে এই দ্রবণীয় অংশটার মধ্যে, অর্থাৎ সোডিয়াম জিঙ্কেটের মধ্যে যদি আমি H2S চালনা করি তাহলে আবারও সেই জিঙ্ক সালফাইডের সাদা অদক্ষেপটা ফিরে আসবে। দেখো এটা কি বলা হয় বিশ্লেষণ, আর এখানে কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। বিশ্লেষণ করলাম কিভাবে, একমাত্র জিঙ্ক আয়নের ক্ষেত্রেই এই তিনটা ধাপ ক্রমান্বয়ে ঘটে, এই পরপর তিনটা ধাপ। পৃথিবীর অন্য কোনো ক্যাটায়নের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই তিনটা ধাপ ক্রমান্বয়ে ঘটে না। এভাবে আমরা বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের শনাক্ত করতে পারি। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা উদ্দীপকটার টোটাল আনসারটা দিয়ে থাকব। এরপরে দেখো পরের প্রশ্ন, ইলেকট্রন বিন্যাসটি কেমন, আর্গন 3d10 4s0। এখান থেকে বোঝাই যাচ্ছে যে আর্গন 3d10 4s0 মানে এইটা কোনো একটা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। কিভাবে বুঝলাম, কারণ আগে তো 4s ইলেকট্রন ঢুকবে, পরে 3d-তে যাবে, তাহলে যেহেতু 4s0 লেখা তার মানে 4s এর ইলেকট্রন বের হয়ে গিয়েছে, ওকে। আর আর্গন মানে 18টা ইলেকট্রন আর্গনের মতো হবে। তাহলে কপার যেটা +1 সেটার ক্ষেত্রে কি হয় দেখো, 3d10 4s1 ছিল, তাহলে এটা বের হয়ে যায়, তাহলে কপার +1 এটা সঠিক, এটা সঠিক। তারপরে কি ফেরাস, ফেরাস তো হবে না, বোঝাই যাচ্ছে ফেরাসের বাইরে থাকে 3d6 4s0। তারপরে কি দেওয়া হয়েছে জিঙ্ক, জিঙ্ক +2, আচ্ছা জিঙ্ক +2 হবে কিনা আমরা একটু সেটা দেখি। জিঙ্কের ক্ষেত্রে আমার 3d10 4s2 ছিল, তাহলে +2-র ক্ষেত্রে এই দুটা চলে যাবে, তার মানে এখানে 3d10 থাকবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কপার +1 এবং জিঙ্ক +2। তাহলে দেখো কিছু কিছু ক্ষেত্রে আমাকে আনসার থেকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটি সঠিক উত্তর, যেমন এই প্রশ্নটির ক্ষেত্রে। এরপর প্রশ্ন, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এত গ্রাম পার লিটার হলে দ্রাব্যতা গুণাঙ্ক কত। এটি আসলে অঙ্ক করে বের করতে হবে। এই ধরনের একটি প্রশ্ন আমরা এর আগেও আজকে দেখেছিলাম, 0.0017, এটা হচ্ছে গ্রাম পার লিটারে তার ভ্যালুটা দেওয়া আছে। এটা আসলে একটু লম্বা অঙ্ক, দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল বের করা। তো আমরা একটু এটা দেখি কিভাবে হয়। সিলভার ক্লোরাইডের, হ্যাঁ ওকে, তাহলে সিলভার ক্লোরাইড আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে এখান থেকে সিলভার আয়ন হয় আর ক্লোরাইড আয়ন হয়। তাহলে এটা যদি S হয়, এটা S, এটা S, কারণ একটা সিলভার ক্লোরাইড থেকে একটা সিলভার আয়ন আর একটা ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়, তাহলে Sটা সিলভার ক্লোরাইড থেকে Sটা সিলভার আয়ন এবং Sটা ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা পাচ্ছি K(Sp) সমান সিলভার আয়নের ঘনমাত্রা এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, তাহলে S ইন্টু S, সুতরাং K(Sp) হচ্ছে S²। এখন প্রশ্নে S এর মান কার মান দেওয়া ছিল, সিলভার ক্লোরাইডের। দেখো প্রশ্নে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা, দ্যাট ইজ
0.0015 গ্রাম পার লিটারে দেওয়া আছে, তাহলে আমাকে এটা মোল পার লিটারে কনভার্ট করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, দাঁড়াও একটু পেজটাতে চলে আসি। তাহলে গ্রাম পার লিটারকে থেকে আমাকে মোল পার লিটার নিতে হবে 0.0015। ওকে, তাইলে আমরা এখানে চলে যাই। সিলভার ক্লোরাইড অ্যাস দেওয়া আছে, তাহলে প্রশ্ন মধ্যে অ্যাস হচ্ছে অ্যাস অফ কার, সিলভার ক্লোরাইড। হ্যাঁ, তাহলে অ্যাস অফ সিলভার ক্লোরাইড 0.0015 গ্রাম পার লিটার। তাহলে সিলভার ক্লোরাইডের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে, সিলভারেরটা লেখা যায় 108-এর কাছাকাছি, আর ক্লোরাইড হচ্ছে 35.5। তাহলে 8 এর 35 143.5 এত মোল পার লিটার। এটি হচ্ছে এস। এই ভ্যালুটাকে কি করতে হবে? স্কোয়ার করে দিতে হবে, করে দিলে আমরা দ্রাব্যতা গুণফল পেয়ে যাব। ঠিক আছে, এই মুহূর্তে আমার হাতের পাশে ক্যালকুলেটর নেই, তাহলে তোমরা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তখন ক্যালকুলেটর চাপ দিলেই দেখো দ্রাব্যতা গুণাঙ্ক এই বিষয়টি বের হয়ে যাবে। এরপরের প্রশ্ন, নিচের ছক থেকে 93-94 উত্তর দাও। আচ্ছা, 93 কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, 1, 2। বি এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, 4 হলে এল হবে 0, 1, 2, 3, এটা আমরা জানি। বি শেলে কয়টি অরবিটাল থাকে? বি শেলে, আচ্ছা তাহলে দেখো এখানে 4, 4 মানে তার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 × 4², এটা হচ্ছে তার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এটা হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। তাহলে অরবিটাল সংখ্যা কত হবে? এর অর্ধেক। অরবিটাল সংখ্যা শুধু 4² হবে, কারণ আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখান থেকে 2 দিয়ে ভাগ দিতে হবে। আর nতম কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², এটি বোরের স্বীকার্য থেকে আমরা জানি। তার মানে 4² বা 16 হচ্ছে এটার সঠিক উত্তর। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা ট্রিকি কোশ্চেন, পুরোটা করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা এটার সাথে আরেকটা প্রশ্ন মনে হয় ছিল, দেখি আমরা। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ, এ শেলে, তাহলে এটা কি ছিল? আচ্ছা, এটা ছিল ওই যে 3, তাই তো? হ্যাঁ, ওকে, এতে ছিল, এ হলো 3, আমরা একটু এখানে লিখে রাখি, তাহলে আমার প্রশ্ন আনসার দিতে সুবিধা হবে। এ ছিল 3 আর বি ছিল প্রধান কক্ষপথ 4। এ শেলে এফ অরবিটাল আছে না, এটা ভুল, কারণ 3 হলে হবে এস পি ডি। এ শেলে মোট চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান, প্রতিটা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা একটা অরবিটালকে নির্দেশ করে, তাহলে মোট চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে অরবিটালের সংখ্যা, তার মানে 3² মানে 9। ঠিক আছে, এই যে 3 মানে 3² অরবিটাল সংখ্যা। 3p-তে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা 3। হ্যাঁ, 3p-তে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কয়টা? 3টা, 3px, 3py, 3pz, তার মানে 2 এবং 3, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনের সম্ভাব্য কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন হচ্ছে 4s1-এ যায়, তার মানে n4, s এর জন্য l0, তাহলে n4 l0, l0 হলে m এর মান 0 হয়, আর যেহেতু প্রথম ইলেকট্রন তাই s হবে +12। যে কোনো অরবিটালের প্রথম ইলেকট্রনের জন্য s এর মান হলো +12, এটি আমরা জানি। তার মানে খ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওকে, কপার আয়োডেট এর দ্রাব্যতা গুণাঙ্ক এত হলে কপার আয়োডেটের দ্রাব্যতা মোল পার লিটারে কত? আচ্ছা, এটি ওই যে সহজ, দেখো কপার আয়োডেট IO32, তার মানে দেখো কপারের হচ্ছে এখানে +2 আর আয়োডেটের হচ্ছে -2, বাস সিম্পলি মিলে গেল। তাহলে এখানে Cu+ আর 2টা IO3-, তাহলে এখান থেকে আমরা দেখি S, S এটা হচ্ছে টুয়াইস S, তার মানে কে অফ SP হবে কপার আয়ন এর ঘনমাত্রা
ইন্টু আয়োডেট আয়নের ঘনমাত্রা স্কোয়ার, তার মানে এস ইন্টু 2s স্কোয়ার বা 4s কিউব। তাহলে কে অফ এসপি হচ্ছে 4 অফ এস কিউব। ঠিক আছে, এখন তাহলে আমরা একটু লিখি কে অফ এসপি হচ্ছে 4 অফ এস কিউব। প্রশ্নে দেওয়া আছে কে অফ এসপি, তাহলে কপার আয়োডেটের দ্রাব্যতা চাচ্ছে। তাহলে কপার আয়োডেটটা আমরা কি ধরেছিলাম এস, তার মানে এই মানটা দেওয়া আছে এস চাচ্ছে। তাহলে এস ইকুয়াল টু হবে নিচে 4 উপরে কে অফ এসপি টু দি পাওয়ার 1/3। শিক্ষার্থীরা ক্যালকুলেটরে এগুলো প্রেসিং করা শিখতে হবে। এই ক্ষেত্রে যেটা করবা, এই ভ্যালুটাকে দেওয়ার পর ওয়াই টু দি পাওয়ার এক্স এরকম একটা টার্ম থাকে ক্যালকুলেটরে, বা এক্স টু দি পাওয়ার ওয়াই, ওটার মধ্যে চাপ দিয়ে ফার্স্ট ব্রেকেট দিবে, ফার্স্ট ব্রেকেট দিয়ে 1/3 প্রেস করে ব্রেকেট ক্লোজ করে আনসারটি পাবে। এটি ভুল করা যাবে না। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার দিতে গেলে এরকম পিকুলিয়ার পাওয়ার, যেটা নর্মাল পাওয়ার না, তখন এই ওয়াই টু দি পাওয়ার এক্স এই টার্মটিতে প্রেস করতে হয়। প্রেস করার মাধ্যমে আমরা কি করতে পারি, আনসারটি বের করতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা? তো শিক্ষার্থীরা, আমরা আবারও অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদেরকে দেখো, বারবার বলছি, আমার এখানে যে আমি প্রায় 300-র কাছাকাছি প্রশ্ন নিয়ে আলোচনা করার আমার নিয়ত আছে। তো প্রায় 100 প্রশ্ন আনসার করতে দেখো 4টা ক্লাস লেগে গেল। আমি চাচ্ছি যে এই ক্লাসগুলো তোমরা ডাউনলোড করে নিবে এবং বাসায় যখনই তুমি কোনো ঝামেলায় পড়বে, বুঝবে না, তখন এই ক্লাসগুলো দেখতে থাকবে। এভাবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে কেমিস্ট্রিতে ভালো করতে হবে। কেমিস্ট্রি কিন্তু প্রচুর প্র্যাকটিসের বিষয়, বুঝার পরে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি খুব বেশি প্র্যাকটিস না করো, তাহলে যে কোনো সাবজেক্টে ভালো করতে পারবে না, আর সেক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোটাও কঠিন হবে। মনে রাখবে যে পড়াশোনা নিজের কাছে, নিজে যদি ঠিকমতো পড়াশোনা করো, অবশ্যই এই ক্ষেত্রে আগে বুঝতে হবে, বোঝার পরে নিজে নিয়মিত পড়াশোনা করলে ইনশাল্লাহ ভালো করতে পারবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম।